হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি সমস্ত স্টেট লেভেল এবং সেন্টার লেভেলে কম্পিটিটিভ এক্সামে হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। প্রো চেঞ্জার ও নো চেঞ্জার গোষ্ঠী কোন আন্দোলনের পর সৃষ্টি হয়? প্রো চেঞ্জার ও নো চেঞ্জার গোষ্ঠী কোন আন্দোলনের পর সৃষ্টি হয়? অপশন বলছে অসহযোগ আন্দোলন, নাকি আইন অমান্য আন্দোলন, নাকি ভারত ছাড়ো আন্দোলন, নাকি নৌ বিদ্রোহ। পারবি? অসহযোগ আন্দোলন। আচ্ছা, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1920 সালে। আচ্ছা, সেটা প্রত্যাহার করে নেওয়া হয় কত সালে? 1922 সালে। আচ্ছা, কেন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? উত্তরপ্রদেশের গোরক্ষপুর ডিস্ট্রিক্টের চৌরি চৌরা হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে। আচ্ছা, এই যে গান্ধীজি 1922 সালে হঠাৎ করে অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নিল, এজন্য কিন্তু সারা ভারতে কিন্তু একটা হা হুতাশার সৃষ্টি হলো। এবং 1922 সালের গয়া সেশনেতে তোর দুটো দলে ভাগ হয়ে গেল জাতীয় কংগ্রেস। কি কি? একটা হচ্ছে প্রো চেঞ্জার দল আর একটা হচ্ছে নো চেঞ্জার দল। আচ্ছা, প্রো চেঞ্জার মানে কি? একটু তারা চেঞ্জ করতে চায়। আচ্ছা, অসহযোগ আন্দোলনে যখন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তখন কিন্তু যে বিদেশি বিভিন্ন আইনসভা এবং বিদেশি বিভিন্ন কাজকর্ম থেকে কিন্তু তারা বয়কট করবে, ভারতীয়রা বয়কট করবে, এরকম সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রো চেঞ্জার দলের লোকেরা বলল বা নেতারা কি বলছে, না আমরা ভারতীয় যে কেন্দ্রীয় আইনসভা বিদেশিদের রয়েছে, ব্রিটিশদের রয়েছে, আমরা সেটাকে বয়কট করব না, আমরা কেন্দ্রীয় আইনসভায় থাকব এবং সরকারের বা সেই সময় ব্রিটিশ সরকারে কিন্তু সমস্ত দিক থেকে বিরোধিতা করব। এটা বললো প্রো চেঞ্জার দল। আর নো চেঞ্জার কি বলেছে? আমরা আইনসভাতে থাকবোই না, অর্থাৎ আমরা বয়কট করব। আচ্ছা, প্রো চেঞ্জার দলের কয়েকজন নেতা হচ্ছে কি? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। আচ্ছা, নো চেঞ্জারের মধ্যে ছিল কি? না রাজেন্দ্র প্রসাদ আর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচার্য। তাহলে 1922 সালে কিন্তু জাতীয় কংগ্রেস তোর ওই অসহযোগ আন্দোলনের পরেতে প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার দলে দুটি ভাগ হয়ে গেল। আচ্ছা, আরো 1907 সালে সুরাট অধিবেশনের সময় তো দুটো দলে ভাগ হয়ে গেছিল না? কি কি দলে? একটি চরমপন্থী দলে আর একটি নরমপন্থী দলে। আচ্ছা, ওই 1907 সালের যে সুরাট অধিবেশন হয়েছিল, ওই সুরাট অধিবেশনের সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। রাসবিহারী কিন্তু বসু নয়। তাহলে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে 1907 সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় কংগ্রেস অধিবেশন সুরাটে, সেখানে কিন্তু তোর জাতীয় কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেছিল, একটা চরমপন্থী একটা নরমপন্থী। আবার 1916 সালে যখন লখনৌ অধিবেশন হচ্ছে, সেখানে সভাপতি কে থাকছে? অম্বিকা চরণ মজুমদার। তখন কিন্তু আবার এই চরমপন্থী এবং নরমপন্থী দল দুটি আবার পরস্পরের সাথে মার্চ হয়ে যাচ্ছে বা যুক্ত হয়ে যায়। হলো? আচ্ছা, এবার দেখি আইন অমান্য আন্দোলন। আচ্ছা, আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1930 সালের 6 এপ্রিল যে তোর ডান্ডি মার্চে লবণ আইন ভঙ্গ করলো, তার মধ্য দিয়ে কিন্তু আইন অমান্য আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? 1942 সালের আগস্ট মাসে। এজন্য ভারত ছাড়ো আন্দোলনকে কি বলা হয়? আগস্ট আন্দোলনও বলা হয় এবং 1942 আন্দোলনও কিন্তু বলা হয়ে থাকে। এই ভারত ছাড়ো আন্দোলনে সেরকম নেতৃত্বের অভাব থাকবার জন্য কিন্তু সেরকম ভারত ছাড়ো আন্দোলনটা কার্যকরী হয়ে উঠতে পারেনি। সেখানে কিন্তু মাতঙ্গিনী হাজরা নেতৃত্ব দিয়েছিল এবং কি গান্ধীজি নেতৃত্ব দিয়েছিল। এবং এই ভারত ছাড়ো আন্দোলনের সম্মতি গান্ধীজির বিখ্যাত স্লোগান কি? করেঙ্গে ইয়ে মরেঙ্গে, করবো নয়তো বা মরবো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, করেঙ্গে ইয়ে মরেঙ্গে গান্ধীজি এই স্লোগানটি কোন আন্দোলনের সময় দিয়েছিল? কি হবে? ভারত ছাড়ো আন্দোলন। আচ্ছা, শেষ অপশন ছিল কি? নৌ বিদ্রোহ। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালে। আচ্ছা, কারা নেতৃত্ব দিয়েছিল? ইন্ডিয়ান রয়্যাল নেভি টিম। ইন্ডিয়ান রয়্যাল নেভির নেতৃত্বাধীনে কি তোর এই 1946 সালে নৌ বিদ্রোহটা হয়েছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? সর্বপ্রথম শুরু হয়েছিল বোম্বাইতে, পরবর্তীতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, কোন জাহাজে হয়েছিল? তলোয়ার জাহাজে। তাহলে 1946 সালে ইন্ডিয়ান রয়্যাল নেভির নেতৃত্বাধীনে
বোম্বাইতে তলোয়ার জাহাজে কিন্তু নৌবিদ্রোহটা হয়েছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? পর্যায় সারণী থেকে প্রশ্ন রয়েছে ফিজিক্সের, কেমিস্ট্রির। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? অপশন বলছে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন নাকি আয়োডিন। ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন নাকি আয়োডিন? পারবি? ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে পর্যায় সারণীর, দীর্ঘ পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। আচ্ছা, এই যে দীর্ঘ পর্যায় সারণী মেন্ডেলিফের, সেখানে পর্যায় কটা রয়েছে? 7টা। আর শ্রেণী কটা রয়েছে? 18টা। পর্যায় কি না, ওই পর্যায় সারণীর যে অনুভূমিক যে কক্ষগুলো বা খোপগুলি রয়েছে, এভাবে এই কক্ষগুলোকে বলা হচ্ছে পর্যায়। আর যেগুলো উলম্ব কক্ষ এভাবে লাইনগুলো রয়েছে দাঁড়িয়ে, সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী। আচ্ছা, সেরকম 7টা পর্যায় রয়েছে, মানে 7টা পরকে পর নিচে নিচে লাইন আছে, আর 11টা এভাবে পরকে পর দাঁড় করানো লাইন আছে। হলো? সেই দাঁড়ানো লাইনগুলোকে বলা হচ্ছে বা উলম্ব লাইনগুলোকে বলা হচ্ছে শ্রেণী, আর যে উলম্ব অনুভূমিক যে লাইনগুলো রয়েছে বা কক্ষগুলো রয়েছে সেটাকে বলা হয় পর্যায়। আচ্ছা, এই যে ক্লোরিন বল, ফ্লুরিন বল, ব্রোমিন বল, আয়োডিন বল, এই সমস্ত মৌলগুলো কিন্তু পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে আছে। কত নম্বর শ্রেণীতে? 17 নম্বর শ্রেণীতে রয়েছে। আর এর জন্য 17 নম্বর শ্রেণীটাকে কি বলা হয়? হ্যালোজেন মৌলের শ্রেণী। তাহলে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো সব হচ্ছে কি? হ্যালোজেন মৌল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, 3টে দিয়ে দিল আবজাব মৌল, আর একটা দিয়ে দিল কি? ক্লোরিন, ফ্লুরিনের মধ্যে, যে এর মধ্যে কোনটি তোর হ্যালোজেন মৌল, বা হ্যালোজেন মৌল নয়, 3টে এখান থেকে দিল, একটা অন্য একটা মৌল দিয়ে দিল। বুঝতে পারলি? আচ্ছা, 17তে রয়েছে। তারপরে 18 শ্রেণীতে কি নোবেল গ্যাস রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে তোর 18 নম্বর শ্রেণী। তাহলে 18 নম্বর শ্রেণীতে আছে কি? নোবেল গ্যাস। 17 নম্বরে রয়েছে কিন্তু হ্যালোজেন মৌল। আচ্ছা, ক্লোরিনের সংকেত কি? Cl। সিটা বড় হাতের, এলটা ছোট হাতের। WBP প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু একটি এরকম সংকেত থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তাই আমরা সংকেতগুলোকে একবার আলোচনা করে নিচ্ছি। ক্লোরিনের সংকেত কি? সিটা বড় হাতের, এলটা ছোট হাতের। আচ্ছা, ফ্লুরিনের সংকেত কি? এফটি হচ্ছে বড় হাতের। ব্রোমিনের সংকেত কি? বিটি হচ্ছে বড় হাতের, আরটি হচ্ছে ছোট হাতের। আয়োডিনের সংকেত কি? আই হচ্ছে বড় হাতের। আচ্ছা, এবার তড়িৎ ঋণাত্মকার যে ব্যাপারটা সেটা আসছে। যত এই আধুনিক তোর দীর্ঘ পর্যায় সারণীতে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, মানে কি পর্যায়গত যত বিস্তার ঘটবে, এই বাম দিক থেকে ডান দিকে যত যাব তত তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়বে। বাম দিক থেকে ডান দিকে আমরা যত যাব তত তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়বে। অর্থাৎ কি, এখানে যে মৌলটা রয়েছে যতটা তড়িৎ ঋণাত্মক হবে, তার পাশে যে কক্ষে যে মৌলটা রয়েছে তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, তাই তো? অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যত যাব তড়িৎ ঋণাত্মকের পরিমাণটা কি হবে? বাড়বে। ঠিক, এটা তাহলে পর্যায়গতভাবে হলো। শ্রেণীগতভাবে কি হবে না, যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব তত তড়িৎ ঋণাত্মকের পরিমাণ কি হবে? বাড়বে। তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়বে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়ছে, আর হচ্ছে তোর এদিকে নিচ থেকে উপরের দিকে যত যাব তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়বে। আচ্ছা, এভাবে ঘুরিয়ে আসতে পারে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে যদি তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়ে, তাহলে নিশ্চয়ই বাম থেকে ডান থেকে বাম দিকে যখনই যাব তড়িৎ ঋণাত্মকের কি হবে? পরিমাণ কমবে, বা তড়িৎ ধনাত্মকের পরিমাণটা বাড়বে। ঠিক এইটাও নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছি তড়িৎ ঋণাত্মকটা বাড়ছে, তাহলে বলতে পারি না যে উপর থেকে যখন নিচে যাব তড়িৎ ঋণাত্মকটা কমবে এবং তড়িৎ ধনাত্মকের ভাগটা বাড়বে, তাই তো? তাহলে দেখ, এই দিকেও তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে, এই দিকেও তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বাড়ছে, তাই তো? তাহলে যখনই আমরা তোর পর্যায় সারণীর ওই খোপটা দেখবো বা সারণীটা দেখবো, তাহলে ডান দিকের ওপরের খোপে যে মৌলটা রয়েছে তার সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকটা বেশি হচ্ছে, ওখানে রয়েছে ফ্লুরিন। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। আচ্ছা, আর বাম দিকে কি? এইদিকেও তড়িৎ ঋণাত্মকের পরিমাণটা বাড়ছে এবং কমছে, এবং উপর থেকে নিচের দিকে যাচ্ছে তড়িৎ ঋণাত্মকের পরিমাণটা কি? কমছে, অর্থাৎ ধনাত্মকের পরিমাণগুলো বাড়ছে। তাহলে নিশ্চয়ই বাম দিকের নিচের কক্ষে যে মৌলটা রয়েছে সেটা নিশ্চয়ই কি? তড়িৎ ধনাত্মক মৌল সবচেয়ে বেশি। তড়িৎ ধনাত্মক মৌল বললে কি না, ডান দিকের নিচের কক্ষটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রান্সিয়াম, আর যদি তড়িৎ ঋণাত্মকের পরিমাণ বেশি বলি তখন হচ্ছে তোর ফ্লুরিন। হচ্ছে? আচ্ছা আচ্ছা, ক্লোরিনের কি ব্যবহার কি আছে?
ক্লোরিন জল পরিশোধন করতে। দেখবি মিউনিসিপ্যালিটি এলাকার দিকে যে জলগুলো, পৌরসভায় যে জলগুলো দেয়, একটা ব্লিচিং একটা ঝাঁঝালো গন্ধ ছাড়ে না, ওতে ক্লোরিন মিশিয়ে জলটাকে পরিস্ফুট করেছে। আচ্ছা, আবার তোর এই যে সুইমিং পুলে ওখানে কিন্তু জলটাকে পরিশোধন করবার জন্য বা পরিস্ফুট করবার জন্য কিন্তু ক্লোরিন মেশায়। আচ্ছা, ক্লোরিন হলো, ফ্লুরিন হলো। ব্রোমিন, ব্রোমিনের একটা কিছু বল। তরল অধাতু। সাধারণ উষ্ণতায় একটি তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আর যদি বলা হয় তো তরল ধাতু, তখন হয়ে যাবে পারদ বা মার্কারি। আচ্ছা, আয়োডিন, আয়োডিনের কি একটা বল। আচ্ছা, গলগণ্ড, গোলায় যখন গলগণ্ড হবে, থাইরয়েড গ্রন্থির কোনো সমস্যা হলে গলগণ্ড যখন হয়ে যাবে, তখন কিন্তু আয়োডিনের আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, গোলায় থাইরয়েড গ্রন্থির সমস্যা বা গলগণ্ড রোগ হলে কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়? কি হবে? আয়োডিন। আচ্ছা, আইসোটোপটা কি না, পারমাণবিক সংখ্যা সমান হবে, ভর সংখ্যা আলাদা হবে, তখন তাকে বলা হবে আইসোটোপ। আইসোটোপ কি না, পারমাণবিক সংখ্যা সমান আর ভর সংখ্যা অসমান, সেটা হচ্ছে আইসোটোপ। বুঝতে পারলি প্রশ্নটা পুরোটা? আচ্ছা, নেক্সট প্রশ্ন, হাঁপানি উপশমের জন্য, হাঁপানি উপশমের জন্য ওষুধ হিসাবে কোনটি ব্যবহার করা হয় বা কোন উপক্ষারটি ব্যবহার করা হয়? অপশন বলছে মরফিন, নাকি রেসারপিন, নাকি ডাটুরিন, নাকি কুইনাইন। পারবি? ডাটুরিন, খুব একটা সোজা প্রশ্ন। আচ্ছা, এগুলো কি ডাটুরিন বল, মরফিন বল, স্ট্রিকনিন বল, ক্যাফাইন বল, থেইন বল, এগুলো সব কি উদ্ভিদের উপক্ষার। আর উপক্ষার মাত্রই উদ্ভিদের কি নাইট্রোজেন যুক্ত উপক্ষার, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। উপক্ষার কি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আর গদ, রজন, তরুক্ষীর এগুলো কি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আচ্ছা, তাহলে এই উপক্ষারগুলো কি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আচ্ছা, প্রাণীদেরও যে নাইট্রোজেন যুক্ত কিছু রেচন পদার্থের নাম হচ্ছে কি কি না, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিন, এগুলো সব কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, এগুলো মানব দেহে রয়েছে। হলো? আচ্ছা, মরফিন, মরফিন কি না, একটা উপক্ষার, যেটা কোথা থেকে পাওয়া যায়? আফিম গাছের কিন্তু কাঁচা ফলত্বকে, আফিম গাছের কাঁচা ফলত্বকে পাওয়া যায় মরফিন। আচ্ছা, আফিমটা কি একটা নেশাজাত দ্রব্য, তাহলে আফিম খেলে কি হয়? খুব ঘুম হয়, তাহলে গাঢ় নিদ্রার জন্য কিন্তু এই মরফিন উপক্ষারটা ইউজ করা হয়। এছাড়া কি না, নেশা হয়ে গেলে ব্যথা বেদনা কিছু বুঝতে পারবে পারে না, তাহলে ব্যথা বেদনা উপশমের জন্য কিন্তু এই মরফিন উপক্ষারটা ইউজ করা হয়। হলো? আচ্ছা, তারপর আছে রেসারপিন। রেসারপিনের ইউজ কি? সর্প, কোথায় পাওয়া যায়? সর্পগন্ধার মূলে পাওয়া যায়। আর ব্যবহার কি না, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার কমাতে বা কন্ট্রোল করতে কিন্তু এই রেসারপিন উপকারটা ব্যবহার করা হয়। আচ্ছা, ডাটুরিন হাঁপানি রোগের জন্য ইউজ করা হয়। আর কি পাওয়া যায়? ধুধরা গাছের ফলেতেও পাওয়া যায় এবং পাতাতেও পাওয়া যায়। আচ্ছা, কুইনাইন সিংকোনা গাছের ছালে, যেটা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, আরো কিছু জেনে নিই। স্টিকনিন, স্টিকনিন কোথায় পাওয়া যায়? নক্স ভূমিকা, নক্স ভূমিকা বা কুচেলা গাছের বীজে পাওয়া যায়। এর কাজ কি? পেটের পীড়া বা পেটের যাবতীয় রোগ, পেটে ব্যথা, তারপর হচ্ছে তো ডায়রিয়া, এই সমস্ত রোগের কিন্তু স্টিকনিন উপকারটা ইউজ করা হয়। আচ্ছা, থেইন বলুক বা ক্যাফাইন, দুটোই কিন্তু তো চা এবং কফি, থেইনটা চা গাছের পাতায় পাওয়া যায়, আর কফিনটা কি, ক্যাফাইনটা তোর হচ্ছে কফি গাছে তোর বীজে পাওয়া যায়। এটা কি ইউজ করতে লাগে না, মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে, বা একটা উত্তেজক একটা পানীয়, তাই তো? চা কফি খেলে আমরা এনার্জি পেয়ে যাই, তাহলে এনার্জি বৃদ্ধি করতে কিন্তু চা এবং কফির যে থেকে যে উপকারগুলো পাওয়া যায়, থেইন এবং ক্যাফাইন, সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, তোর নিম্নের কোনটি, নিম্নের কোনটি সোনার একটি আকরিক? নিম্নের কোনটি একটি সোনার আকরিক? অপশন বলছে সিনেবার, নাকি ক্যালাভেরাইট, নাকি তোর হচ্ছে ক্যাসিটেরাইট, নাকি কার্নেটাইট। ক্যালভেরাইট হচ্ছে তোর সোনার আকরিক। আচ্ছা, আর কি আরেকটা আছে কি? সিলভেরাইট। তাহলে ক্যালাভেরাইট এবং সিলভেরাইট এটা কিন্তু সোনার আকরিক। আচ্ছা, তোর হচ্ছে পারদের আকরিকের কিছু বল। সিনেবার আছে আর ক্যালোমেল, ক্যালামেল বা ক্যালোমেল। তাহলে পারদের আকরিক হচ্ছে সিনেবার আর ক্যালোমেল বা ক্যালামেল। আচ্ছা, ক্যাসিটেরাইট কার আকরিক? টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইট। আচ্ছা, আর একটা কি ছিল? হ্যাঁ, কার্নেটাইট কার?
ইউরেনিয়াম, কার্নেটাইট ও ইউরেনিয়ামের আকরিক। আর একটা হচ্ছে পিচ ব্লেন্ড, এটাও কিন্তু তোর ইউরেনিয়ামের আকরিক। আচ্ছা, ভারতে সর্বপ্রথম ইউরেনিয়াম খনি কোথায় রয়েছে বা ঝাড়খণ্ডের যদুগোড়া খনি, ইউরেনিয়াম খনিটা হচ্ছে ভারতের সর্বপ্রথম ইউরেনিয়াম খনি হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে তাপ বস্তুর ওপর প্রয়োগ করলে উষ্ণতা না বাড়িয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, সে তাপকে কি বলা হবে? যে তাপ বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করবে না, শুধুমাত্র তার স্টেটের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন ঘটাবে, সেই তাপকে কি বলা হবে? অপশন বলছে পরিচলন তাপ, নাকি বিকিরণ তাপ, নাকি লিন তাপ, নাকি বোধগম্য তাপ। কি হবে? লিন তাপ হচ্ছে তোর উষ্ণতার পরিবর্তন ঘটায় না, অবস্থার পরিবর্তন ঘটায়। আচ্ছা, বিকিরণ তাপটা কি? সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে যে তাপটা আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে সেটাকে বলা হবে বিকিরণ তাপ। আচ্ছা, বোধগম্য তাপ কি? আচ্ছা, আমরা কি জানি যে তাপ দিলে বস্তুর মধ্যে যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাকে তো বলা হয় উষ্ণতা। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা কোনো বস্তুকে দিলে সেই বস্তুটা কি উত্তপ্ত হয়ে ওঠে, তাই তো? আর উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে তাপ দেওয়ার পরে বস্তুর মধ্যে কি পরিবর্তন আসছে, সেটাই তো উষ্ণতা। তাহলে বলতে পারি তাপ হচ্ছে কি না উষ্ণতার কারণ, আর উষ্ণতা হচ্ছে কি তাপের ফল, তাই তো? আচ্ছা, বোধগম্য তাপ কি না? তাহলে তাপ দিলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে বোধগম্য তাপ। ধর এই পেনটাকে যদি আমি হিট করি, মানে তাপ দিই, তাহলে কি হবে? বস্তুর এই পেনটার উষ্ণতা বৃদ্ধি পাবে। এই যে তাপটার ফলে পেনটার উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে, সেই তাপটাকে বলা হবে বোধগম্য তাপ বা বোধগম্য তাপ। আচ্ছা, লিন তাপটা কি? তাহলে প্রশ্ন আসতে পারে যে উষ্ণতা বাড়লে তো তাপ তো বাড়লে উষ্ণতা ডেফিনেটলি বাড়বে, তাহলে এখানে বলছি উষ্ণতার কোনো পরিবর্তন কেন হচ্ছে না? ধর একটা তোর আমরা কি জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে মানে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কি তোর হচ্ছে তরল যখন পরিণত হয়ে যাচ্ছে সেটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা ধর -5 ডিগ্রি তোর উষ্ণতা, -5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা বরফখণ্ডকে আমরা তাপ দিচ্ছি, তাহলে কি হচ্ছে না বরফখণ্ডটা আস্তে আস্তে উষ্ণতা কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে, -5 থেকে -4, -3, -2, -1, এবার 0তে যখনই চলে আসলো তখনই কিন্তু তাপ দিচ্ছি, কিন্তু তাপ দেওয়ার ফলে উষ্ণতা ওই 0তেই রয়ে যায়, দিয়ে আস্তে 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 কিন্তু পুরো বরফটা গলে জলে পরিণত হয়ে যায়, তাই তো? তাহলে 0 ডিগ্রি উষ্ণতা দিয়ে তাপটা রয়ে গেছে, কিন্তু শুধুমাত্র তার কি অবস্থার পরিবর্তন ঘটে যাচ্ছে, বুঝতে পারলি? এই যে এটা কি বলা হয়ে থাকে লিন তাপ, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটছে না, কি হচ্ছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটছে, হলো? আচ্ছা, এই লিন তাপের সিজিএস একক এবং এসআই একক রয়েছে। সিজিএস একক কি না তোর হচ্ছে ক্যালোরি, তাপের সিজিএস একক কি ক্যালোরি, আর তাপের এসআই একক কি জুল। তাহলে সিজিএস এ যদি লিন তাপের একক বলে তখন হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম, সিজিএস এ ক্যালোরি পার গ্রাম, আর এসআই কি হয়ে যায় জুল পার কিলোগ্রাম। গ্রাম হচ্ছে তোর সিজিএস এর একক, ঘরের সিজিএস এর একক। তাহলে কি না তোর লিন তাপের সিজিএস এর একক কি সিজিএস, তাহলে ক্যালোরি পার গ্রাম, আর এসআই কি হচ্ছে জুল পার কিলোগ্রাম। আচ্ছা, বরফ গলনের লিন তাপ কত? ডব্লিউবি পিভিআরসিআরসি এসেছে যে বরফ গলনে লিন তাপ কত, মাথায় রাখবো 80 ক্যালোরি পার গ্রাম। এই কথাটার মানে কি? তাহলে 1 গ্রাম, ওই গ্রাম বলছে 1 গ্রাম ভরের বরফকে তার উষ্ণতা মানে 80 ক্যালোরি যদি তাপ দিই, তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই থাকছে, সমসংখ্যক অণু বিশিষ্ট বা জলে পরিণত হচ্ছে। আর বলে দিচ্ছি 80 ক্যালোরি পার গ্রাম বরফের লিন তাপ, এই কথাটা বলতে বোঝায় কি 1 গ্রাম বরফকে সম্পূর্ণ 1 গ্রাম জলেতে পরিণত করতে কিন্তু 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। মানে কি জলটা 1 গ্রাম জলটাকে বাষ্পীভূত হতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলটাকে বাষ্পীভূত হতে
কি কত তাপ দিতে হয়? 537 ক্যালোরি তাপ দিতে হয়। বুঝতে পারলি লিন তাপ কি জিনিস? আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন, লোকসভার দীর্ঘমেয়াদী স্পিকারের নাম কি? লোকসভার দীর্ঘমেয়াদী স্পিকারের নাম কি? অপশন বলছে বলিরাম ভগত, নাকি বলরাম জাখর, নাকি সোমনাথ চ্যাটার্জি, নাকি পি এ সাংমা। কি হবে? পারবেন? আচ্ছা, বলরাম জাখর হচ্ছে ভারতের লোকসভা সর্ব বেশি সময় বা সবচেয়ে দীর্ঘস্থায়ী কিন্তু লোকসভার স্পিকার ছিল। আচ্ছা, সর্বপ্রথম স্পিকার কে ছিল? জিভি মাভলাঙ্কার বা গণেশ বাসুদেব মাভলাঙ্কার। যদি বলা হয় ভারতের সর্বপ্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। আচ্ছা, বর্তমানে কে স্পিকার আছে? ওম বিড়লা। আচ্ছা, এই যে লোকসভার যে প্রধান তাকেই তো স্পিকার বলা হচ্ছে, মানে যে পুরো লোকসভার হাউসটাকে পুরো কন্ট্রোল করছে। এই লোকসভার স্পিকার যে হবে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কিন্তু সমমর্যাদা সম্পন্ন হবে। অর্থাৎ লোকসভার যে স্পিকার সে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমমর্যাদা সম্পন্ন হবে। আচ্ছা, এই স্পিকারটা ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে স্পিকার সম্পর্কে বলা হয়েছে? 93 নম্বর ধারাতে কি না স্পিকার সম্পর্কে বলা আছে। আচ্ছা, স্পিকার হতে গেলে কত বছর বয়স হতে হবে? 25 বছর। আচ্ছা, স্পিকারকে নির্বাচন যখন হয় তখন ভোটাভুটিতে কারা কারা অংশগ্রহণ করে? শুধুমাত্র লোকসভার সদস্যরা অংশগ্রহণ করে। স্পিকার কি না লোকসভায় যতজন সদস্য আছে তার মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে দাঁড় করায় এবং সেখানে লোকসভার সদস্যরা মিলেই কিন্তু সেখানে ভোট দেয়। হলো, সেটা হচ্ছে লোকসভার স্পিকার। আচ্ছা, রাজ্যসভায় সভাপতিত্ব কে করে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কি যখন নির্বাচন হয় তখন কারা ভোট দেয়? তখন লোকসভার সদস্যরাও দেয় এবং রাজ্যসভা। এটা গুলোলে হবে কি না রাজ্যসভায় যখন তোর উপরাষ্ট্রপতির ভোট হবে নির্বাচন হবে তখন রাজ্যসভা বলে শুধু রাজ্যসভা নয়, রাজ্যসভার সাথে কিন্তু লোকসভা ইনক্লুডিং থাকবে। আর যখন তোর স্পিকার বলবে তখন কিন্তু শুধুমাত্র লোকসভার সদস্যরাই ভোট দিবে। আচ্ছা, কোন বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত কে দেন? লোকসভার স্পিকার। হলো, আচ্ছা, আর একটা কি না তোর হচ্ছে যৌথ অধিবেশন। যখন যৌথ অধিবেশন হবে জয়েন্ট সিটিং হয় তখন কিন্তু সেটা আহ্বান করবে বা ডাকবে কে? রাষ্ট্রপতি। কিন্তু সেই সভাতে কিন্তু জয়েন্ট সিটিং এ থেকে সভাপতি হবে লোকসভার স্পিকার। হলো, আচ্ছা, নেক্সট প্রশ্ন, সংযুক্ত আরব আমিরশাহী দেশের রাজধানী কি? সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই ইউনাইটেড আরব আমিরাটস এর তোর রাজধানীর নাম কি? অপশন বলছে রিয়াদ, নাকি মাদ্রিদ, নাকি বার্ন, নাকি আবু ধাবি। কি হবে? আবু ধাবি হচ্ছে কি ইউএই এর রাজধানী। আচ্ছা, আবু ধাবিতে যে মুদ্রাটা চলে তার নাম কি? দিরহাম মুদ্রা কিন্তু আবু ধাবিতে চলে। আচ্ছা, আর কি কি ছিল? রিয়াদ। রিয়াদ কোন দেশের রাজধানী? সৌদি আরবের রাজধানী রিয়াদ। এবং রিয়াদে যে মুদ্রাটা চলে তার নাম কি? রিয়াল। রিয়াল হচ্ছে রিয়াদের বা সৌদি আরবে প্রচলিত মুদ্রা। আচ্ছা, মাদ্রিদ। মাদ্রিদ কোন দেশের রাজধানী? স্পেনের রাজধানী। আচ্ছা, রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এখন কে ক্যাপ্টেন আছে? কিলিয়ান এমবাপে, তাই তো? কোথাকার লোক? কোন দেশের প্লেয়ার? ফ্রান্স। ফ্রান্সের কিলিয়ান এমবাপে, তাই তো? আচ্ছা, আর ওখানে কি মুদ্রা চলে? ইউরো মুদ্রা চলে। আর ছিল বার্ন। বার্ন কোন দেশের রাজধানী? সুইজারল্যান্ডের রাজধানী। এবং সুইজারল্যান্ডে কোন মুদ্রা চলে? সুইস ফ্রাঙ্ক। তাহলে সুইস ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা? সুইজারল্যান্ডের মুদ্রা। হলো, আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত। রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা হলেন যথাক্রমে, মানে যথাক্রমে মানে কি রাজতরঙ্গিনীর আনসারটা প্রথম হবে এবং তারপর হর্ষচরিতের তারপর আনসারটা হবে। রাজতরঙ্গিনী ও হর্ষচরিত রচয়িতা কে? যথাক্রমে কলহন ও বাণভট্ট, নাকি কলহন ও হেমচন্দ্র, নাকি বাণভট্ট ও কলহন, নাকি আর্যভট্ট ও কলহন। কি হবে? কারণ রাজতরঙ্গিনী লিখেছে কলহন আর বাণভট্ট লিখেছে কি? হর্ষচরিত। আচ্ছা, তোর এই কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কোথার ইতিহাস জানতে পারি? কাশ্মীরের ইতিহাস জানতে পারি। আর হচ্ছে হর্ষচরিত্রাকে লিখেছে বাণভট্ট। কি নিয়ে লেখা রয়েছে? হর্ষবর্ধনের জীবনী নিয়ে কিন্তু রচিত হয়েছে। হলো, আচ্ছা,
আর হেমচন্দ্র, হেমচন্দ্র কি লিখেছে? পরিশিষ্ট পার্বণ গ্রন্থ। তাহলে পরিশিষ্ট পার্বণ গ্রন্থটি কে লিখেছে? হেমচন্দ্র। আর ছিল আর্যভট্ট, আর্যভট্ট কি লিখেছে? আর্যভট্টিয়াম, আর্যভট্টিয়াম গ্রন্থটি কে লিখেছে? আর্যভট্ট। এবং কোন ভাষায় লিখেছিল? না সংস্কৃত ভাষায় লিখেছিল। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মৃত্যুর বহুমুখী নদী পরিকল্পনা, মৃত্যুর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীতে অবস্থিত? অপশন হচ্ছে কৃষ্ণা, নাকি কাবেরী, নাকি গোদাবরী, নাকি নর্মদা। কি হবে? অনেকবার হয়েছে, মৃত্যুর হচ্ছে কাবেরী। আচ্ছা, কোন স্টেটে আছে? তামিলনাড়ু। আচ্ছা, তামিলনাড়ুর কাবেরী নদীতেই আরেকটা তোর তোর নদীবন রয়েছে, যার নাম কি? কাল্লানুর বা কাল্লানাই, যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম একটি নদী বাঁধ। আচ্ছা, কৃষ্ণা নদীর ওপর কোন কোন বাঁধগুলো রয়েছে? নাগার্জুন সাগর একটা রয়েছে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর একটা শ্রীশৈলম রয়েছে, যেটাও অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর রয়েছে। আর একটা আলমাট্টি রয়েছে। আলমাট্টি বাঁধটা কোথায় রয়েছে? না কর্ণাটকের কৃষ্ণা নদীতে। ঠিক আছে, এই রয়েছে কৃষ্ণা মানে অন্ধ্রপ্রদেশ, নাগার্জুন বলুক আর শ্রীশৈলম বলুক, এটা কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ। আর যখনই আলমাট্টি বলে দিবে তখন কিন্তু কর্ণাটক করব, আর তখন কৃষ্ণা নদী উত্তর হবে। ঠিক আছে। আচ্ছা, গোদাবরী, গোদাবরীতে কোন তোর বাঁধ আছে? শ্রীরাম সাগর। কোন স্টেটে আছে সেটা? তেলেঙ্গানা স্টেটে আছে। আচ্ছা, নবগঠিত রাজ্য একটি। আচ্ছা, নর্মদা নদীর তীরে কোন বাঁধ আছে রে? সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধ কিন্তু নর্মদা নদীর তীরে আছে। কোন রাজ্যে? গুজরাট। আচ্ছা, নর্মদা নদীর তীরে অবস্থিত একটা জলপ্রপাত, গোয়াদা জলপ্রপাত, যেটা কোথায়? মধ্যপ্রদেশের জব্বলপুরে। তাহলে জব্বলপুরে মধ্যপ্রদেশে একটা জলপ্রপাতটা আছে, কিন্তু সর্দার সরোবর বাঁধটা কিন্তু গুজরাটে আছে। হলো। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্টে কমেন্ট করে আনসার দেবে। 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব হলো? 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি কত? অপশন বলছে 1106 জন প্রতি বর্গ কিলোমিটার, নাকি 829 জন প্রতি বর্গ কিলোমিটার, নাকি 860 জন প্রতি বর্গ কিলোমিটার, নাকি 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। আচ্ছা, যে চারটে অপশন রাখা আছে সেই চারটে কোনো না কোনো রাজ্যের পপুলেশন ডেনসিটির মানে মান। তোমরা কিন্তু আনসারে শুধুমাত্র পশ্চিমবঙ্গ লিখবে না, এই চারটে যে অপশন আছে সেটা কোন রাজ্যের পপুলেশন ডেনসিটিকে ডিনোট করছে সেগুলো লিখবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আমাদের প্রশ্ন এবং আলোচনা কেমন ছিল কমেন্ট বক্সে জানাবে। আর গতকালের যে ভিডিওটা আমি আপলোড করেছি তার কিন্তু পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আজকের এই কোশ্চেনগুলোরও কিন্তু মানে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো। তোমাদের যদি কারো প্রয়োজন থাকে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যেতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।